তোকে দেখে নাই তো, আমি কি জানতাম নাকি ওখানে ছেলেটা থাকবে? সে তো পুকুরে গোসল করে না। সায়না তবুও থামলো না, রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলে, তোমার জন্য বুঝে গেছে, তুমি আমাকে লজ্জায় ফেলে দিয়েছো। তোমাকে কে বলেছে ওখানে যেতে? মা আর কোনো জবাব দিলেন না। সরে যেতেই দাদিমা এসে বললেন, ভাগ্যিস রায়হানের মা ছিল, নইলে। সায়না দাদিমার দিকে তাকালো, বলল, নইলে কি? আর কি, ডুব দিয়া তোর কাছে চলে আসতো, তারপর তোকে তুলে নিয়ে যেত। দুষ হইতো গুইল সাপের। সায়না জোরে একটা চিৎকার দিল। বুড়ি! বিয়ের জমজমাট আয়োজন চলছে দুই বাড়িতে। কথায় আছে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। সায়নার অবস্থা হচ্ছে তেমন। ঘুমে ঘুমে দিন কাটছে তার। সাইদা বেগম তাকে দুধ, ডিম আর ভিটামিন জাতীয় ওষুধ খাওয়াচ্ছেন একটু স্বাস্থ্য হওয়ার জন্য। বিয়ের দিন শুকনা দেখালে মানুষ বলবে, ওটা কেমন বউ, মা বাপে বোধহয় খাওয়াতে পারে না, এখন একটু স্বাস্থ্য এসেছে, দেখতে সুন্দর লাগছে। ভিটামিন ক্যালসিয়াম খেয়ে ঘুমের জন্য সায়না মাথা তুলতে পারছে না। শপিং করার কথা ছিল, পার্লারে যেদিন গিয়েছিল সেদিন রাতে। সায়নার এত জ্বর হয়েছিল সেদিন। রসনারা তার জ্বর দেখে পরে সিদ্ধান্ত নিলেন বিয়ের কয়েকদিন আগে শপিং হবে। এত তাড়াহুড়ার দরকার নেই। সাইদা বেগম বলে দিয়েছিলেন সায়না না থাকলেও সমস্যা নেই। রসনারা তবুও রাজি হলেন না। পরে তার কিছু অপছন্দ হলে মনোমালিন্য হতে পারে। বিয়ে নিয়ে মেয়েদের অনেক শখ থাকে। সায়না তার আইডি হারিয়ে অসহায়ের মতো দিন কাটাচ্ছে। শাওনকে বলতে এসে ঝাড়ি মেরে বলল, একটা আইডি গেলে 10টা খোলে, তোকে কে মানা করেছে? সায়নার দুঃখ কেউ বুঝল না। ওই বাড়ির ছেলেগুলো চিরকাল নিজেদের মর্জি অন্যদের উপর চাপিয়ে দিতে পছন্দ করে। তাজদার সিদ্দিকীর আচরণ তার কাছে স্বেচ্ছাচারিতা মনে হয়েছে। তার আইডি কন্ট্রোল নিয়ে নিজেকে হনু মনে করছে সে। সায়না কখনো মাফ করবে না এসবের জন্য। কাল শপিং করতে যাবে, রসনারা এসে জানিয়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে অনেক। সায়না সিন করেনি, ফেক আইডিতে লগ ইন করলো সে। নিউজ ফিডে তার আগের আইডির একটা পুরনো পোস্ট ভাসছে। তবে সে সবে ফেসবুকে আইডি খুলেছিল। সেই পোস্টের নিচে তিতলি একটা চোখ উল্টানো ইমোজি দিয়ে কমেন্ট করেছে। সেই কমেন্টে হাহা রিয়েক্ট দিয়েছে তৌসিফ, তাসনুবা, তাসমিন আর তাদের অন্যান্য কাজিনরা। সায়নার করা পোস্টটা ছিল এরকম, ভাবতেও লজ্জা করে একদিন আমিও বলবো, ছাড়ো তরকারি পুড়ে যাচ্ছে। সায়না লজ্জায় অপমানে শক্ত হয়ে বসে রইল। আর এই পোস্ট নিয়ে হাসি তামাশা করছে সবাই। রাতে সে মেসেঞ্জারে ঢুকলো লগ ইন করে। সেখানে তার গালিটা সিন করেছে তাজদার সিদ্দিকী। কোনো রিপ্লাই করেনি। সায়নার লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। রিপ্লাই করে গালি দিলেও এত অপমান লাগতো না। শপিং করার জন্য রাইহানের বউ ঝিমলি, তাসনুবা আর কনে পক্ষ থেকে সাবরিন, সায়না গিয়েছে। ছেলেদের মধ্যে তৌসিফ ছিল, আর কনে পক্ষ থেকে সায়নার মেজো ভাই আনিস। শহরের নাম করা শপিং মলে এসেছে তারা। দোকানটা তাদের পরিচিত, নিজেদের মানুষ। সব ঠিকঠাক চলছিল। সবাই মিলিয়ে বিয়ের শাড়ি, ওয়ালিমার জন্য লেহেঙ্গা, বিয়ের সেকেন্ড শাড়ি, থার্ড শাড়ি দেখছিল। কিন্তু তাসনুবার সাথে সাবরিনের কথা কাটাকাটি লেগে গেল শাড়ি লেহেঙ্গা চুজ করার সময়। কেউ তাদের থামাতে পারল না। শেষমেশ আনিস রেগে যেতে সাবরিন তাসনুবাকে বলল, আমি এতক্ষণ কোনো কথা বলেছি? সব তো তুমি বলছিলে, এবার আমাদের কিছু বলতে দাও। আমরা এসছি কেন, কিছু বলতে না পারলে? তাসনুবা বলল, তোমাদের পছন্দ কেমন হবে জানি আমরা। আমাদের বউয়ের শাড়ি আমরাই পছন্দ করব। তোমাদের চয়েসের শাড়ি কিনবো না আমরা। সাবরিন অবাক হয়ে বলল, তো আমরা এসেছি কেন? আমাদের না আনলেই পারতো। সায়নাকো এনেছো বসে রাখার জন্য? তাসনুবা ঠান্ডা গলায় বলল, না আনলে খারাপ দেখাতো, তাই এনেছি। তোমার কথাই চলবে ও? তাসনুবা তেরা জবাব দিল, অফকোর্স, আমার কথাই চলবে। ফাংশনে অনেক ক্লাসি লোকজন আসবে, তারা তোমাদের পছন্দ দেখলে নাক শিটকাবে। আমরা আনক্লাসি বলতে চাইছো? তোমাদের ক্লাস তো আমাদের জানা। সাবরিন ভয়ঙ্কর রকমের রেগে গিয়ে বলল, কি বললে? তোমার সাহস হয় কি করে এভাবে কথা বলার? এত ক্লাসি হয়ে আমাদের বাড়ির মেয়ের দিকে নজর দিলে কেন? তৌসিফ তাসনুবাকে ধমক দিল, টেনে নিয়ে যেতে লাগলো। তাসনুবা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ও আমাদের বাড়িতে মেয়ে বিয়ে দিয়ে নিজেদের ক্লাসি দাবি করছো? কোথা থেকে উঠে এসেছো তোমরা, আমরা কি জানি না? ভাইয়া নিজে আমাকে পাঠিয়েছে আমার চয়েসে কেনার জন্য, আর বারণ করেছে তোমাদের চয়েসে না কিনতে, কারণ তোমাদের ভালো করে চেনেও। সাবরিন সায়নার দিকে তাকিয়ে বলল, কিরে, তুই কিছু বলবি না? সায়না আপার দিকে চোখ তুলে তাকিয়ে বলল, কথা কি কিছু ভুল বলেছো? ওরা কেমন সেটা তুমি, আমি আর বড় আপা ছাড়া ভালো কে জানে? ওরা আমাদের কেমন চোখে দেখে তোমরা জানো না? ওরা এতগুলো মানুষ আমাদের মানুষ মনে করেছে, এটাই তো বেশি। তাসনুবা তৌসিফ তার কথা শুনছে অবাক হয়ে। সাবরিন বলল, তুই এসেছিস কেন তাহলে? তোর কোনো পছন্দ অপছন্দ নেই? সায়না এক কথায় থামিয়ে দিল সবাইকে। নিশান পরানো নামে আগ পরিয়ে দেওয়ার সময় জিজ্ঞেস করেছিলে আমার পছন্দ অপছন্দের কথা। অপছন্দের মানুষকে কবুল বলেছি, অপছন্দের শাড়ি পরতে আর আপত্তি নেই।
বলে সে মাথায় ঘোমটা পরিয়ে রাখা শাড়িটা রেখে দিয়ে বেরিয়ে যাওয়ার সময় দেখলো তাজদার সিদ্দিকী দাঁড়িয়ে আছে কাচের দরজার পাশে। এই রাগী রাগী অহংকারী দাম্ভিক চেহারাটা শায়নার ভীষণ অপছন্দের। তার কত ঘৃণা লাগে সে কাউকে বলে বোঝাতে পারবে না। হয় না এমন যে কারো চেহারা দেখলে তার করা সমস্ত অপমানের কথা মনে পড়ে? তাজদার সিদ্দিকীর বেলায়ও ঠিক তেমন। শায়নার এখনও স্পষ্ট মনে আছে যে নাজিমুদ্দিন চাচা যখন সবেমাত্র আমেরিকা গিয়ে বসবাস করা শুরু করলো তখন পুরো বাড়িতে যতগুলো ছেলে মেয়ে আছে সবার জন্য পোশাক দিয়েছিল ঈদের সময়। এই তাজদার সিদ্দিকী তার ভাইদের জন্য পাঠিয়েছিল ছেঁড়া পুরনো জার্সি। তার আপাদের কোনো পোশাকই দেয়নি, ফুরিয়ে গিয়েছে বলে। দাদিমা উঠোন ঝাড়ু দিতে দিতে চেঁচামেচি জুড়ে দিয়েছিল এই বলে যে তার ছোট ছোট নাতনিদের কেন এভাবে অবহেলা করলো, কেন কারো হাতে দুটো কাপড় উঠলো না, সবাইকে দিতে পারলে তাদের কেন নয়। মা বারণ করলেও শুনছিল না। সেই সব শুনে বড় দাদু তার জন্য একটা ফ্রক নিয়ে এসেছিল মাগরিবের পর। ফ্রকটা তাসনুবার তার গায়ে ছোট হয়ে গিয়েছিল বলে আর পরেনি। ওটা দিয়ে কোনো মতে সান্ত্বনা দিয়েছিল দাদিমাকে। অবশ্য ওই ফ্রকটা মা তাকে পরায়নি, পরালেও শায়না পরতো না। ছোট থেকেই সে এমন, কেউ তার সাথে ভালো ব্যবহার করলে সে চিরকাল মনে রেখে দিবে, খারাপ ব্যবহার করলে তো তাও মনে রেখে দিবে। কিন্তু তার পরিবার ওই দিনগুলোর কথা কিভাবে ভুলে গিয়েছে সবাই। আত্মীয়তা করার সুবাদে দুটা মিঠা কথা বললেই বুঝি তারা ভালো মানুষ হয়ে গেল। সে মরে যাবে কিন্তু জীবনেও সজ্ঞানে এদের ক্ষমা করবে না মন থেকে, তার নিজের পরিবারকেও না। তাজদার সিদ্দিকীর পাশ কাটিয়ে বেরিয়ে গেল সে। বেরিয়ে যেতে যেতে শুনলো তাজদার সিদ্দিকী কাটকাট গলায় বলছে, All of you go home. In respect, Shaina Momtaz. শায়না তবুও থামলো না। সে বেরিয়ে এলো শপিং মল থেকে। তাজদার সিদ্দিকীর সাথে একা একা শপিং করার কোনো ইচ্ছে নেই তার, মাথাটা অসম্ভব রকম যন্ত্রণা করছে। শায়নার পেছন পেছন তৌসিফ বেরিয়ে এলো তাসনুবাকে নিয়ে। তাসনুবাকে গাড়িতে বসিয়ে এসে শায়নাকে বলল, এভাবে যাওয়াটা ঠিক হচ্ছে না। ভাই কি বলে দেখো একবার। শায়না বলল, আমার এইখানে থাকতে ইচ্ছে করছে না ভাইয়া, মাথা ব্যথা করছে। এভাবে শপিং করা সম্ভব না। আমায় ছেড়ে দেন, আপনাদের পছন্দ মতো কিনে ফেলেন। আমার কোনো পছন্দ অপছন্দ নেই। তৌসিফ তাকে রাজি করাতে পারলো না। সাবরিনও বেরিয়ে এলো তার স্বামী ইমতিয়াজের সাথে ফোনে কথা বলতে বলতে। সে ঠিক করেছে আলাদা গাড়িতে করে চলে যাবে তারা, কারণ ওই গাড়িতে আর যাওয়া সম্ভব না, অন্তত সে যাবে না। ইমতিয়াজ সব শুনে তাকে বকছে কেন সে তর্ক জড়ালো ওই বাড়ির মেয়ের সাথে। তৌসিফ তাকে দেখে এগিয়ে এসে বলল, সাবরিন শাইনকে রেখে যাও, ঘটনা বেশি দূরে না যাক, বাড়িতে তুলকালাম কাণ্ড ঘটবে। এভাবে শপিং না করে বাড়ি ফিরলে এমন সময় ঝামেলা হবে, ব্যাপারটা খারাপ দেখাবে। সাবরিন মলিন চেহারায় বলল, আমি তো কিছু বলিনি ওকে, সে নিজেই থাকতে চাইছে না। আপনারা আপনাদের পছন্দ মতো কেনাকাটা করে নেন। শাইনা তো বলছে ওর কোনো পছন্দ অপছন্দ নেই। তৌসিফ গাড়িতে বসা তাসনুবার দিকে তাকালো খ্যাপাটে দৃষ্টিতে। সব নষ্টের মূলেই মেয়ে। সে বড়ভাবে ঝিমলির দিকে তাকিয়ে বলল, বড় ভাই কি বলছে? রায়হানকে সবটা খুলে বলেছে ফোনে। রায়হান সব শুনে বলল শায়না আর তাজদারকে একা ছেড়ে দিতে, ওদের শপিং ওরা করুক, আর কাউকে দরকার নেই। সে যেন তাসনুবাকে নিয়ে চলে আসে। তাদের শপিং তারা পরিবারের সদস্যরা একসাথে করবে। শপিং মল থেকে আনিস বেরিয়ে এলো পেছন পেছন তাজদার। তাদের মধ্যে কি কথাবার্তা হলো কে জানে। আনিস এগিয়ে এসে সাবরিনকে বলল, গাড়িতে গিয়ে বস। সাবরিন অবাক চোখে তাকিয়ে বলল, ওই গাড়িতে? বড় ভাই বলছে অন্য গাড়ি করে চলে যেতে। আনিস শক্ত কণ্ঠে বলল, পেছনের সিটে গিয়ে বস, বাড়তি কথা বলিস না। সাবরিন মন খারাপ করে চলে গেল। পেছন পেছন শায়নাও চলে যাচ্ছিল। আনিস কপাল কুঁচকে বলল, তুই কোথায় যাচ্ছিস? শায়না থেমে গেল। ভাইয়ের দিকে ফিরে বলল, বাড়ি যাব। তুই থাক এখানে, কেনাকাটা করে তারপর বাড়ি যাবি। শায়না মৃদু স্বরে বলল, মাথা ব্যথা করছে আমার। খাওয়া দাওয়া করলে ভালো লাগবে, চা খাবি? শায়না সাথে সাথে বলল, না লাগবে না, তুমিও বাড়ি চলে যাবে। আমি ওদের একা ছাড়তে পারবো না। বাড়িতে গিয়ে কি হয় জানি না, ইতিমধ্যে সবার কানে পৌঁছে গেছে সবটা। তুই থাক, শপিং করে চলে আয়, আমরা যাচ্ছি। ভাইদের মুখের উপর কথা বলতে না পারাটায় কাল হয়ে দাঁড়িয়েছে তার। সে মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল। সাবরিন যাওয়ার সময় বলল, আমি যাচ্ছি, তুই সাবধানে থাকিস। শায়না বলল, বাড়িতে গিয়ে আবার ঝামেলা বাঁধিও না, আমার এসব ভালো লাগে না। সাবরিন তাকে আশ্বাস দিয়ে বলল, আমি কিছু বলবো না কাউকে। সবাই চলে যেতে শায়না একা একা দাঁড়িয়ে রইল। তাজদার সিদ্দিকী তার পাশ কাটিয়ে গেল, একদম গা ঘেঁষে হাঁটে, অসহ্য। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। তাজদার সিদ্দিকী গলা খাকারি দিল কিছু দূরে গিয়ে। শায়না ইঙ্গিত বুঝে চুপচাপ তার পেছন পেছন হাঁটতে লাগলো। তাজদার একটা ক্যাফেতে ঢুকে চা নাস্তা অর্ডার দিয়ে পকেট থেকে ফোন বের করে বসলো। শায়না সামনে বসা। তার একটা অসহ্যকর ব্যামো আছে, কারো সামনে বসলে মনে নানা রকম অস্বস্তি কাজ করে, পেটের ভেতর গুড়গুড় করতে থাকে। তাজদার সিদ্দিকী যদিও ফোন নিয়ে ব্যস্ত, তবুও তার কেমন একটা লাগছে। এভাবে সামনাসামনি বসা যায় নাকি? ফোন থেকে মনোযোগ সরিয়ে তাজদার হঠাৎই তার দিকে তাকালো। শায়না সেটা বুঝে ফেললো না তাকিয়ে।
সে অন্যদিকে তাকিয়ে রইল ইচ্ছে করে। টেবিলের নিচে থাকা পায়ের তলা ঘামছে। কিছুক্ষণ পর ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন উইংস, মিট বক্স, পাস্তা, চিজ কেক, ব্রাউনি, পেস্ট্রি চলে এলো। এত খাবার তার দ্বারা খাওয়া সম্ভব না, যেন অর্ডার করেছে ইচ্ছে করে। ভালো করেই জানে এভাবে খেতে সে লজ্জা পাবে। নিজে চিজ কেক নিয়ে নাড়াচাড়া করছে আর তার দিকে এক একটা ঠেলে দিচ্ছে। সায়না মনে মনে ঠিক করলো সে মোটেও লজ্জা পাবে না, সংকোচ করবে না, বুঝতে দেবে না সে তার অস্বস্তি হচ্ছে। অনেকটা সময় নেই, সে মোটামুটি খেলো সবকিছু থেকে। শেষে চা কফি এলো, সায়নার জন্য দুধ চা, তাজদারের জন্য কোল্ড কফি। সায়না সবকিছু ফেলে আগে চায়ের কাপ টেনে নিয়ে গরম চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে দিল। সামনে যে একটা মানুষ আছে কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিল সে। চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে তাজদারকে দিকে চোখ পড়তেই তাজদারও তার দিকে তাকালো কফির মগে ঠোঁট ডুবিয়ে রেখে। সায়না দ্রুত মুখ ফিরিয়ে নিয়ে চা শেষ করতে লাগলো। এত গরম চা মানুষ খেতে পারে দেখে তাজদার সিদ্দিকী বোধহয় অবাকই হচ্ছে। খাওয়া দাওয়া করে শরীরে একটু বল পেল সায়না, বিশেষ করে চাটা। চা তার এত পছন্দের, তার মনে হয় তার সব রোগের মহা ঔষধ এই চা। আবারও বিয়ের বাজারে চলে এলো দুজন। দোকানিরা তাজদার সিদ্দিকীর সাথে হাসি ঠাট্টা করছে ঝামেলার ব্যাপারে। বলল, এইসব রোজ দেখি, বরপক্ষ আর কনেপক্ষের ঝামেলা নতুন কিছু। তাজদার কথা বলতে বলতে বসলো, ধীরে সুস্থে বলল, বিয়ের জন্য শাড়ি আর অলিমার জন্য লেহেঙ্গা দেখান, পাশের জন পছন্দ করবে। পাশের জন বলায় কেউ কেউ ঘাড় ফিরিয়ে তাকালো। সায়না মনে মনে কত কি বলে গালি দিল। দোকানিরা একে একে রঙিন প্যাকেট খুলে সাজিয়ে দিতে লাগলো কাতান, বেনারসি, জামদানি শাড়ি আর নানান ডিজাইনের লেহেঙ্গা। সায়না শুরুর দিকে একটা শাড়ি পছন্দ করেছিল। শাড়িটা তার এত পছন্দ হয়েছে যে বিয়ের শাড়ি হিসেবে এটা যেমন আলাদা হবে তেমন নজর কাড়া। যদি কিনতে হয় সে এটাই কিনবে। সে শাড়িটা ধরে বসে রইল। দোকানদাররা এটা সেটা দেখাতে লাগলো। সায়না শাড়িটা ছাড়লো না। দোকানদাররা বলল, ভাবি তাহলে শাড়িটা গায়ের এক পাশে জোড়ান, তারপর ঘোমটাটা মাথায় দিয়ে আয়নায় দেখুন কেমন লাগছে, ফাইনাল করুন কোনটা নেবেন। সায়না তাদের কথা মতো মাথায় ঘোমটাটা তুললো। আয়নার দিকে ফিরে নিজেকে দেখতে লাগলো। মনস্থির করলো এই শাড়িটাই সে কিনবে। দোকানদার বলল, ভাইকে দেখান, উনি বলো কেমন লাগছে। ভাবের পছন্দ কিন্তু লাজবাব ভাইয়া। সায়না আলতো করে তাজদারের দিকে ঘুরে দাঁড়ালো। চোখাচোখি হতে সায়না দ্রুত ঘোমটা নামিয়ে রেখে দিল। তাজদার বলল, তাহলে এটাই ফাইনাল। লেহেঙ্গা চুজ করতে বেশিক্ষণ সময় লাগেনি। সায়না বিয়ের শাড়ি একটু কড়া রঙের নিয়েছে, তাই চাচ্ছিল লেহেঙ্গাটা হালকা রঙের নিবে। তাজদারও তার দিকে একটা লেহেঙ্গা বাড়িয়ে দিল দেখার জন্য। ল্যাভেন্ডার পিঙ্ক কালারটা যে কারো পছন্দ হবে। লেহেঙ্গার কাপড়টা পুরোটা খোলার পর সায়নার পছন্দ হয়ে গেল। মোলায়েম একটা কালার, চোখের আরাম। দোকানি হেসে বলল, আমাদের দোকানের ভালো জিনিসগুলো আপনারা নিয়ে যাচ্ছেন। সায়না বলল, কথাটা সব দোকানিরাই বলে, একটু নতুন কিছু বলুন। দোকানিরা সবাই হেসে ফেললো তার কথা শুনে। সে অন্যদিকে গিয়ে শাড়ি আর লেহেঙ্গার ওড়নাটা মাথায় পরে আরো ভালো করে দেখছিল। তাজদার সিদ্দিকী তখন সেকেন্ড শাড়ি, থার্ড শাড়ি আর বাকি জিনিসগুলো দেখছিল, আর মাঝে মধ্যে আয়নার দিকে। যদি সায়না এমনভাবে দাঁড়িয়েছে যে তাজদার সিদ্দিকীর ছায়াও যাতে না যায় তার পেছনে, সে দোকানিদের সাথে ভালো কথাবার্তা বলছে। কিন্তু তাজদারের চোখাচোখি হওয়া মাত্রই আবারও জমে যাচ্ছে। দোকানিরাও সেটা খেয়াল করেছে। বিয়ের শাড়ির সাথে আর কি কি কিনতে হয় সব জানে দোকানিরা। তারা নিজেরাই সবকিছু বলে বলে প্যাকিং করছে। তাদের পোশাক কেনা শেষ হয়েছে। দোকানিরা তাদের জন্য চা নাস্তার আয়োজন করেছে। সায়না চা ফেরত দেয়নি, তাজদার কিছু খায়নি। জুতার দোকানেও বেশিক্ষণ সময় নেয়নি সায়না। ততক্ষণে তারা বেশ ক্লান্ত হয়ে পড়েছে। সায়নার ইচ্ছে করছিল এক দৌড়ে পটিয়া চলে যেতে। জুতার দোকান থেকে বের হয়ে সে তারা গেল জুয়েলারি দোকানে। তাজদার আগে ভাগে দোকানে ঢুকে পড়েছিল। সায়না এদিক ওদিক তাকাতে গিয়ে পথ হারিয়ে ফেলেছে। সামনে তাকাতেই দেখলো তাজদার সিদ্দিকী কোথাও নেই। সে সামনে পেছনে ডানে বামে তাকালো। এত ভিড় চারিপাশে, মনে হচ্ছে আজ সবাই বিয়ের বাজার করতে এসেছে। সায়না কপালে হাত দিয়ে ঘাম মুছলো। এখন সে কি করবে? এভাবে আগে আগে হাঁটলে তাকে রাখার কি দরকার ছিল? সামনে একটা ভিড়, মহিলাদের গায়ে গায়ে ধাক্কা লাগছে। সায়না ভিড়ের মধ্যে ঢুকে গেল। যদি আজ সেই লোকটাকে খুঁজে না পায় তাহলে সে একা একা চলে যাবে। তারপর তাকে খুঁজে মরুক। মেজাজ খারাপ হচ্ছে তার। ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে একটা মহিলার সাথে প্রবল ধাক্কা লাগলো হঠাৎ। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল হাড়গোড় কিছু একটা ভেঙে গেছে। সে মহিলাটির খ্যাপাটে দৃষ্টিতে তাকাবে, তখনই একটা ঠান্ডা হাত তার আঙ্গুলে আঙ্গুল মিশিয়ে নিল। সায়না জমে গেল পাথরের মূর্তির মতো। কয়েকটা অপরিচিত আঙ্গুল তার আঙ্গুলের ফাঁকে নাড়াচাড়া করছে বলে কান দিয়ে গরম বাষ্প বের হচ্ছে। সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। হাতটা ছাড়িয়ে নিতে গেলে আঙ্গুলগুলো আরো চাপড়ে ধরলো তার আঙ্গুলকে। দুই পরিবারের গুরুজনেরা বসে বিষয়টা মিটমাট করে নিচ্ছিল তাজদার ফেরার আগে। তৌসিফ একপাক্ষিকভাবে সব দোষ তাসনুবার উপর চাপিয়ে দিয়েছে, যদিও কথাগুলো কেউ তুলতে চায়নি আসার পর। কিন্তু তারা ফেরত এসেছে দেখে সবাই রেগে গিয়েছে, বিশেষ করে আশরাফ আর তাজউদ্দিন সিদ্দিকী। মেয়ে মানুষ মানেই ঝামেলা। আশরাফ বলল, ওদের এভাবে ছাড়া ঠিক হয়নি, মুরব্বী যাওয়া উচিত ছিল সাথে, তাহলে এত কিছু হতো না। তৌসিফ বলল, আনিস ভাই তো ছিল। তৈয়বুদ্দিন বললেন, আনিস তুই ওদের থামালি না কেন? ওরা তো তোমার ছোট, একটা ডাক দিতে পারতে। আনিস বলল, আমি কিছু বলি সেটা বড়সড় ব্যাপার হয়ে যেত।
আপনারা বলতেন আপনাদের বড়রা আগে কেন আপনাদের মেয়েকে শাসালাম। আমি দাঁড়িয়ে আছি, অথচ আপনাদের মেয়ে আমাকে একটুই সমীহ করল না, মুখে যা এলো তাই বলে গেল। এরকম বেয়াদব মেয়ের সাথে তর্কে জড়ানোর কোনো ইচ্ছে নেই আমার। তাজউদ্দিন সিদ্দিকের কথাটা পছন্দ হয়নি। আনিস নুভাকে বেয়াদব বলতে পারে না। আনিস আর কিছু না বলে সরে পড়েছে। ওরা নিজেদের দোষ কখনোই দেখেনি, দেখবে না। আনিস তাসনুভাকে বেয়াদব ডেকেছে, কথাটা ওই বাড়িতে চলে গিয়েছে সবার মুখে মুখে। তাসনুভা সবটা শুনে চটে গেছে। তাকে বেয়াদব ডেকেছে আনিস ভাই সবার সামনে, ওদের এত সাহস কি করে হয়? রসনারা ধমকে বলে, নিজে দোষ করে এখন আবার রাগারাগি করছো? তাসনুভা বলল, আমি কি খারাপ জিনিস কিনতাম শাইনার জন্য? আমাকে ওভাবে অপমান করলো কেন সবাই মিলে? তুমি নাকি ওদের কম কথা শোনাওনি, তৌসিফ সব বলেছে আমাকে। শোনাবো না? সাবরিন আমাকেও যথেষ্ট কথা শুনিয়েছে। আমি নাকি নিজের ইচ্ছে মতো শাড়ি লেহেঙ্গা চুজ করছি, ওদের নাকি পাত্তা দিচ্ছি না। আমার ভাইয়ের বউকে আমি খারাপ জিনিস কিনে দিতাম? ভাইয়া আমাকে এমনি যেতে বলেছে ওদের সাথে। ঝামেলা বাড়িও না নোভা, তোমারও ভাইয়ের মতো। তুমি ওকে সমীহ করনি, সেও তাই তোমাকে বেয়াদব ডেকেছে। কেন ডাকবে? আমাকে কোন সাহসে বেদব ডাকবে? সাইনা বাইরের মেয়ে হলে তুমি তার ভাইয়ের সামনে তার বোনকে কথা শোনাতে পারতে? পড়াশোনা জানা মেয়ে তুমি, মেজাজ সামনে রাখতে শেখো। আনিস ভাই আমাকে বেয়াদব ডাকতে পারেন না। সে কিছুতেই মানতে পারছে না ওই বাড়ির মানুষ তাকে বেয়াদব ডেকেছে। এদিকে সাবরিন সবাইকে বলেছে তাসনুভা তাকে কিভাবে কথা শুনিয়েছে, এখনো বউ তুলে নেয়নি, তার মধ্যে এত কথা। শাহিদা বেগম চুপ করে আছেন। আনিস ঘরে এসে শাহিদা বেগমকে বলল, আকত ভেঙে দাও, এই বাড়িতে মেয়েদের দরকার নেই। আমরা কোত্থেকে উঠে এসছি সেটা ওরা জেনে সম্পর্ক করতে চেয়েছে। এখন এত কথার মানে কি? আমাদের মেয়ে কি ফেলনা নাকি? ওরা মুখে যা আসে তাই বলছে আমাদের। ওরা আমাদের খাইয়ে পরিয়ে বড় করেনি, ওদের সব কথা মানতে বাধ্য নই আমরা। শাহিদা বেগম কখনোই ছেলেদের সামনে শব্দ করেনি শায়নার অমত সম্পর্কে, তাদের কানে তুলেইনি শায়না এই বিয়েতে রাজি নয়। শুধু বলেছেন সে এখন বিয়ে করতে চায় না, তাজদারকে বিয়ে করতে চায় না, এটা বলেননি। আশরাফ আনিস শাওন জানে শায়না রাজি আছে মোটামুটি, কিন্তু আনিস আজ স্পষ্ট বুঝে গেল শায়না বিয়েতে রাজি ছিল না। তাই সে মাকে বলল আকত ভেঙে দিতে, ওরা তাদের বোনকে চাকর বানিয়ে রাখবে। তার মুখের উপর জবাব দিলে সহ্য করবে না কেউ। ওদের এই স্বভাব এখনো যায়নি। আফসার সাহেব চিন্তিত হয়ে বসেছিলেন। আনিসের কথা শুনে বললেন, বললেই হলো, এভাবে আকত ভাঙা যায় নাকি? যায়। বড় ফুপু বলল, আচ্ছা তোরা শান্ত হ, তাজেদার কি বলে দেখ, জামাই ভালো হলেই হলো। শায়না কিছু বুঝে ওঠার আগেই তাজদার তাকে ভিড়ের মধ্যে থেকে টেনে নিয়ে গেল জুয়েলারির দোকানে। শায়না শুধু পুরুষালী হাতের মধ্যে জিম্মি হওয়া তার হাত দুটোর দিকে চেয়ে রইল অনেকক্ষণ। তাজদার সিদ্দিকের ঘৃণা হচ্ছে না তার হাত ধরতে। দোকানে প্রবেশ করার পর কৌশলে নিজের হাতটা ছাড়িয়ে নিল শায়না। জুয়েলারি কেনার সময় তাজদার সিদ্দিকী শুধু চুপচাপ দাঁড়িয়েছিল। শায়না মিনিমাল কিন্তু প্রিমিয়াম ডিজাইনগুলি চুজ করেছে, দামটাও চড়া। বাপ ভাইয়ের টাকায় কিনতে হলে সে এত দামি জুয়েলারি কখনোই কিনতো না, কিন্তু আজ সে দাম কত হবে সেটা ভাবেনি। এখন সে যদি দামের কথা চিন্তা করে, সবচেয়ে সুন্দর জুয়েলারিটা না নেয়, তাহলে পরে দেখা যাবে রটে যাবে বইয়ের পছন্দ ভালো না। তাসনুভা সবার আগে বলবে তারা ক্লাসি নয় বলে সে ফালতু জুয়েলারি চুজ করেছে। মানুষ সবসময় নিজের জন্য ভালো জিনিসটাই কিনতে চায়, কিন্তু টাকার কথা চিন্তা করে কিনতে পারে না। তেমন শায়না সবচেয়ে সুন্দর জিনিসটা চেনে। বাপ ভাইয়ের উপর জুলুম হবে ভেবে কখনো সে কারো উপর নিজের পছন্দ চাপিয়ে দেয়নি। তাকে যা কিনে দিয়েছে সে তা পড়েছে, যা খেতে দিয়েছে সে তা খেয়েছে, যা বলা হয়েছে তা করেছে। অবশ্য তার পরিবার তার সাথে জুলুম করেছে। তাদের মনের মতো চলতে গিয়ে ভালো মেয়েটা হতে গিয়ে সে নিজের ক্ষতিটাই বেশি করে বসেছে। সেই সব মনে পড়তে আবারও তার মন খারাপ হচ্ছে। সে ঠিক করেছে তাজদার সিদ্দিকীর সামনে সে জীবনেও নিজের দুর্বলতা প্রকাশ করবে না। শাড়ি লেহেঙ্গার জন্য জুয়েলারি কেনা শেষে সে গায়ে হলুদের অনুষ্ঠানে পরার জন্য জুয়েলারি কিনে নিল। তাজদার সিদ্দিকী পেছনে দাঁড়িয়ে চুপচাপ দেখে যাচ্ছে সব। শায়না মাঝে মধ্যে নিজেকে সামলে নিচ্ছিল, কারণ তার মনে হচ্ছে সে বেশি কথা বলে ফেলছে। জুয়েলারি কেনা শেষ হতেই তাজদার বিল মিটিয়ে পকেট ফোন ভরে নিতে নিতে শায়নার দিকে তাকালো। শায়না শপিং ব্যাগগুলো হাতে নিয়ে দাঁড়িয়েছে। শাড়ির ব্যাগগুলো ওই দোকানে রাখা, আবার সেখানে যেতে হবে। তাজদার কিছু ব্যাগ নিতে চাইলে শায়না ব্যাগগুলো নিয়ে ঘুরে দাঁড়ালো। কিছু না বলে চুপচাপ বেরিয়ে গেল তাজদার। মেকআপ কেনার কথা শায়না ভুলেই গিয়েছিল, কিন্তু তাজদার তাকে মনে করিয়ে দিল। সে কসমেটিক্স শপের সামনে গিয়ে দাঁড়ায় পড়লো সোজা। ইনিয়ে বিনিয়ে শায়নাকে বোঝালো এটা কসমেটিক্স শপ। শায়না তাড়াহুড়া করছিল বাড়ি ফেরার জন্য। তাজদারকে দাঁড়িয়ে পড়তে দেখে সে মেয়ে হয়ে মেকআপের কথা ভুলে গেছে দেখে খানিকটা লজ্জিত হলো। এই জন্য কয়েকজনকে সাথে করে নিয়ে আসতে হয়, একা আর পারছে না সে।
কসমেটিক্সের দোকানে ঢুকে সে একটা চেয়ারে বসলো। আগে ঠান্ডা পানি খেয়ে গলা ভিজিয়ে নিল। খুব ক্লান্ত লাগছে। তাজদার সিদ্দিকী সেখানে কর্মরত মানুষদের সাথে কি কথা বলছে কে জানে। সায়না ইচ্ছে করে খেয়াল করেনি, কানে এসেছে কথাগুলো, মনোযোগ দিয়ে শুনেনি সে। পরে অবশ্য তার কাছে স্পষ্ট হলো বিষয়টা। সেখানে কর্মরত সেলস পারসন তাকে একটা কম্বো দিয়ে দিল। তাজদারকে দেখিয়ে বলল, আপনি যেমনটা বলেছেন তেমনটা এখানেই আছে, সব অথেন্টিক মেকআপ প্রোডাক্টস অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্টস একসাথে। সায়নার পরিশ্রম কমে গেল, কিন্তু পরক্ষণে দুটো কম্বর দাম শুনে তার মাথায় হাত। এসব কিনে নিলে বাড়ি পৌঁছে তার ইজ্জত সম্মান আর থাকবে না। ওই বাড়ির মানুষ বলবে কোনোদিনও দেখেনি তাই আজ যা পেল সব একসাথে নিয়ে ফেলেছে। একটা ভয় জেঁকে ধরল তাকে। সে অন্য সবকিছু সহ্য করতে পারলেও মানুষের কটু কথা একদম নিতে পারে না। সে যা নয় তা বললে তার সারাদিন অশান্তি লাগে। সে বলল, আমি সবগুলো ব্র্যান্ড থেকে বেছে বেছে নিতে চাই। লরিয়াল প্যারিসের সব প্রোডাক্টস আমার লাগবে না। দোকানে বিউটি অ্যাডভাইজার ছিলেন, তিনি বললেন, স্যার প্রিমিয়াম ব্র্যান্ডের প্রোডাক্টস চেয়েছেন ম্যাম, আমরা লরিয়াল প্যারিসের প্রোডাক্টস সাজেস্ট করছি। আর কসমেটিক্সের ক্ষেত্রে ম্যাক, এগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্র্যান্ড। লরিয়াল প্যারিস রূপচর্চার নির্ভরযোগ্য নাম, স্টাইল আইকনদের প্রথম পছন্দ, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সায়না আর কিছু বলবে তার আগে তাজদার বলল, আপনার প্যাকিং শুরু করুন, একটু তাড়াতাড়ি। জি স্যার, আমাদের কিছুক্ষণ সময় দিয়ে সাহায্য করুন। সায়নার মন কেমন কুগাইছে। টাকার অঙ্কগুলো এত দ্রুত করছে যে তার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। এটা তো সত্যি যে সে ধনী পরিবারে বড় হয়নি। ভাইদের পয়সা হওয়ার পরও আহামরি বিলাসিতা সে করেনি। সেই জায়গায় দাঁড়িয়ে পরের পয়সা নিয়ে বাহাদুরি করতে তার অনেক ভয়। মেকআপ আর স্কিন কেয়ার প্রোডাক্টগুলো প্যাকেজিং কমপ্লিট, কার্টনে প্যাক করে দিয়েছে। কার্টনটা এত বড় হয়েছে যে সবার চোখে লাগবে। সায়নার কেমন যেন অস্বস্তি হয়েছে, শান্তি লাগছে না। পরে সে নিজেকে সান্ত্বনা দিল এই বলে, তাজদার সিদ্দিকী নিজেই তো সব কিনছে, সে তো জোর করে কেনেনি। বিল মিটিয়ে তাজদার সবগুলো কার্টন নিয়ে বেরিয়ে এলো। শাড়ির দোকানে সবগুলো ব্যাগ রেখে বেরিয়ে গেল। সায়না শাড়ির দোকানে দাঁড়িয়ে রইল। সবগুলো ব্যাগ কার্টন দেখে সে মনে মনে হিসেব করছে কত টাকা জিনিস কিনেছে সে, কত লাখ কষেছে এখানে। শাড়ি আর লেহেঙ্গাই তো লাখ ছুঁয়েছে। কিছুক্ষণ পর একটা লোক এলো, তিনিও সাথে করে ব্যাগ কার্টন সব নিয়ে বেরিয়ে গেল তাজদারের আগে আগে। তাজদার সায়নার দিকে তাকালো এক পলক, তারপর দোকানদারদের সাথে হাত মিলিয়ে বলল, তবে আসছি অবশ্যই। বলেই তাজদার বেরিয়ে এলো বাকি ব্যাগগুলো নিয়ে। সায়নাও তার পিছু পিছু বের হলো। ব্যাগ থেকে ফোন বের করে দেখলো ছোট ভাইয়া ফোন দিচ্ছে। সে ফোন রিসিভ করে কথা বলতে বলতে তাজদারের পেছন পেছন গেল। শাওন তাকে সবটা খুলে বলল, বাড়িতে অনেক ঝুট ঝামেলা হয়ে গেছে। আনিস তাসনুভাকে বেয়াদব বলায় সায়নার শ্বশুর খেপে গিয়েছে আনিসের উপর। আনিস বলছে আগ ভেঙে দিতে। এখন আবার আগ ভাঙার কথা শুনে উল্টো ওরা খেপে উঠেছে। যদিও পরিস্থিতি এখন ঠান্ডা হয়েছে, কারণ বড় আম্মা এসে আনিসের সাথে কথাবার্তা বলেছে। তাজদার আসার আগে পরিস্থিতি ঠান্ডা করতে চাইছেন তিনি। ভাইয়ের কথা চুপচাপ শুনলো সায়না। ভাইয়া আরও কিছু বলতো, সায়নার ইচ্ছে নেই দেখে কিছু বলেনি। কথা বলা শেষ হয়েছে, বাইরে বেরিয়ে এলো তারা। বাইরে এসে দম নিল সায়না। বাড়ি গিয়ে সে বিছানায় শুয়ে পড়বে, শরীর আর কুলাচ্ছে না। ওই লোকটা ড্রাইভার ছিল। সব ব্যাগগুলো গাড়িতে তোলা শেষে সায়নার দিকে তাকিয়ে বলল, গাড়িতে উঠে বসুন স্যার, বোধহয় কাছে কোথাও গিয়েছেন। সায়না গাড়িতে উঠে বসলো। সিটে বসে মাথা এলিয়ে চোখ বুঝলো। হঠাৎ কেউ একজন নিজের উপস্থিতি জানানোর জন্য গলা ছাড়লো। সায়না চট করে চোখ মেলল। তার সামনে আইসক্রিম বাড়িয়ে দিল তাজদার। পোলার কার্নিভাল আইসক্রিম, মুচমুচে কোণের ভিতর ভ্যানিলা আইসক্রিমের সাথে চকলেট টপিং আর বাদাম। সায়না অপ্রস্তুত হয়ে আইসক্রিমটা নিল। তাজদার ডাকলো, ড্রাইভার সাহেব। ড্রাইভার হেসে তাকালো তার দিকে, বাড়িয়ে দেওয়া আইসক্রিমটা নিল হাত থেকে। সায়না আইসক্রিম খাওয়া শুরু করেছিল একটু আরাম করে। ঠিক তখনই ঘটলো বিপত্তি। সে তার পাশের সিটে দুটো শপিং রেখে দিয়েছিল, সেগুলো সরিয়ে তাজদার সিদ্দিকী তার পাশ ঘেঁষে বসে পড়লো। পাশ ঘেঁষে না যদিও, কিন্তু পাশাপাশি বসাটাও এখন সায়নার কাছে অনেক বড় ব্যাপার। তার ইচ্ছে করলো আইসক্রিমটা ছুঁড়ে ফেলে দিতে। তার আইসক্রিম খাওয়ার 12টা বাজিয়ে দিল। সায়না একটু সরে বসে আইসক্রিমটা খেলো জানালার বাইরে তাকিয়ে। তাজদার সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে রেখেছে। সায়না আইসক্রিম খাওয়া শেষ করে আর চোখে একবার তাকালো, নড়াচড়া টের না পেয়ে। কপাল কুঁচকে গেল তার। সাথে সাথে তাজদার সেভাবে মাথা এলিয়ে রাখা অবস্থায় তাকালো চোখ মেলে। সায়না ভরকে গিয়ে মুখ ফিরিয়ে নিল। কত শত ভাবনা উদয় হলো মনে। একসময় সে আর আপারা এই লোকটার পায়ের আওয়াজ শুনলে পর্যন্ত লুকিয়ে পড়তো ভয়ে। ছেলেটা যেদিকে হাঁটতো তারা সেদিকে পাও মারাতো না। পুকুর ঘাটে বসে আছে দেখলে তারা একটা বালতি পানি আনার জন্য নামতো না, কল পারে যেত না। সারাক্ষণ তারা আতঙ্কে থাকতো ছেলেটা কখন কি বলে বসে, কখন না জানি অপমান করে বসে। ছোটবেলায় তো আর অত বুঝ ছিল না। টিভি দেখতে সে আল্লাহকে ডাকতো যাতে ওই ছেলেটা না আসে সিনেমা শেষ হওয়ার আগে। তাজদার সিদ্দিকীও তখন ধুরন্ধর চালাক ছিল। এমনভাবে এসে দরজার সামনে দাঁড়িয়ে পড়তো যে তারা আগে ভাগে বুঝতেও পারতো না। তাদের দেখা মাত্রই চেহারাটা এত ভয়ঙ্কর হয়ে উঠতো
তা মনে পড়লে শাইনার দম বন্ধ হয়ে আসে। তাদের দেখলে ঠাস করে টিভি বন্ধ করে দিত তাজদার সিদ্দিকী। তারপর ঘাড় বাঁকিয়ে তাকালে শাইনার মনে হতো এই গোটা পৃথিবীতে এমন জঘন্য ভয়ঙ্কর মানুষ আর নেই। মাথা নিচু করে সে বেরিয়ে যেত। তখন বেরোতে একটু দেরি হলেই মাথা ঠেলে বের করে দিয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিত। অবশ্য তার মা থাকলে এমন করতো না, তখন শুধু ঘাড় বাঁকাতো আর চোখ রাঙিয়ে ইশারা করতো বেরিয়ে যাওয়ার জন্যে। এত বিশ্রীভাবে অপমান, এর চেয়ে তো মৃত্যুও ভালো। আল্লাহ ওই রকম একটা লোকের সাথে কেন তার ভাগ্য জুড়ে দিল? সেই এই প্রশ্নের উত্তর পেল না হাজার খুঁজেও। কোনো উত্তর নেই তার কাছে। বাড়ির উঠোনে গাড়ি এসে থামলো। শায়না গাড়ি থেকে বেরিয়ে এসে সোজা তাদের ঘরে চলে এলো। গাড়ি থেকে ব্যাগ কার্টন নামিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে তৌসিফ তাসফিন। এত বড় বড় ব্যাগ কার্টন সবাই দূর থেকে দাঁড়িয়ে দেখছে। পরিস্থিতি এখন স্বাভাবিক, কিন্তু চারিপাশে এত নীরব দেখে শায়না বুঝে গেল অনেক ঝড় গেছে তার আসার আগে। রসনারার কানে এলো মেজো ননদের কথা। আমার ভাইপোকে তো মনে হয় ঝাঁঝা করে দিয়েছে ওই মেয়ে। কত লাখ খেয়েছে কে জানে। রসনারা আর কিছু না বলে সরে পড়লেন। তাজদার আশায় বাড়ির সবাই আরো চুপ হয়ে গেছে। রসনারা তাসনুবাকে ঘরে বসে থাকতে বলেছেন। বাড়ি ফেরার সাথে সাথে কেউ যেন কোনো বাড়তি কথা না তোলে। তাসনুবাকে তিনি ইচ্ছা মতো বকেছেন। আগ ভাঙার কথা পর্যন্ত উঠে গেছে তার কারণে। তাজদারের কানে এসব গেলে কি হবে? বইয়ের জিনিসপত্র সব রসনারা নিজের ঘরে এনে রেখেছেন। সবাই শাড়ি, লেহেঙ্গা, জুয়েলারি দেখা শুরু করেছে। তাজদার নিজের ঘরে চলে গিয়েছে। যাওয়ার সময় তাসনুবাকে দেখলো। তাসনুবা ভাইকে দেখা মাত্রই মাথা নামিয়ে নিল। রসনারা তাজদারের পেছনে দাঁড়িয়েছিল। তাসনুবার দিকে চোখ রাঙিয়ে তাকালেন তিনি। তাকে এখনই ঘর থেকে বের হতে হলো। তাজদার ঘরে যেতে যেতে বলল, জিনিসগুলো গুছিয়ে ওই বাড়িতে দিয়ে আসো। তাসনুবা মায়ের দিকে তাকালো। মায়ের ইশারা বুঝে বলল, আচ্ছা। বইয়ের জিনিসপত্র বাড়ির সবাই মিলে দেখছে। বড় ফুপু বলল, এত দামি শাড়ি দিয়েছে, সেখানে আবার লেহেঙ্গার কি দরকার ছিল? অলিমার সেকেন্ড শাড়িটা পরলেই তো হয়ে যেত। ওর দুই বোনকে তো শ্বশুরবাড়ি থেকে 10,000 টাকার বেশি শাড়ি দিতেও বাচ্ছে। মেজে টাকা তো বাপে এক কাপড়েই বিয়ে দিয়েছে। এক একজন এক এক কথা বলতে লাগলো। সবাই মিলে আনুমানিকভাবে হিসেব মিলিয়ে দেখলো 3 লাখ টাকার উপরে বাজার হয়ে গিয়েছে। তার কম বেশি হতে পারে। শাড়িটা আর লেহেঙ্গা লাখ পার করেছে। যারা সরাসরি বলছে না তারাও গাই করে বলছে বাজার অনেক বেশি হয়েছে। এত দামি জিনিস খুব জরুরি ছিল না। বিশেষ করে তাসনিম, যে সবসময় মুখ গোমড়া করে রাখে, সেও হেসে ফেলে উপহাস করে বলল, বাড়ির সব মেয়েদের মধ্যে তো শায়না জিতে বসে আছে। আমরা বিয়ের বাজারে নাকও গলাতে পারিনি। মেজে ফুপু বলল, মেকআপ তো মনে হয় সব তুলে আনছে। ও নুভা, দেখ তো এগুলোতে কত টাকা আসবে। তাসনুবা ঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল। সব এক্সক্লুসিভ জিনিস নিয়েছে, দামও তেমন। সে নড়ল না, বলল, স্কিন কেয়ার প্রোডাক্টগুলো একটা 3,000 টাকার উপরে। এবার সবগুলো কত আছে হিসাব করো। রসনারা বলল, সব তোমার পছন্দ মতো হয়েছে কিনা বলো। তাসনুবা এবার সাহস পেয়ে শাড়ি, লেহেঙ্গার, গায়ে হলুদের শাড়িটা, দোপাট্টা সবগুলো দেখলো। জুয়েলারি মিলিয়ে দেখলো। সব দেখা শেষে বলল, মোটামুটি। রসনারা বলল, এতেই যথেষ্ট, এত কিছু দেওয়ার দরকার ছিল না। তবুও তাজদার যখন নিজে দাঁড়িয়ে কিনেছে তখন তো আর কিছু বলার নেই। এখন এসব নিয়ে কথা না বলাই ভালো। তিতলি, সব গুছিয়ে নাও। একটা জিনিসও যাতে নড়চড় না হয়। ওদের বাড়িতে পাঠানোর আগে তোমার মেজো ভাইয়াকে একবার দেখিয়ে নেবে। তিতলি বলল, আচ্ছা, শাড়ি লেহেঙ্গাগুলো এত জোশ হয়েছে, শাইনার পছন্দ সুন্দর। তাসনুবা তাকে সংশোধন করে দিয়ে বলল, শায়না নয়, ভাইয়ার পছন্দ। তিতলি বলল, তুমি সব সময় ভেজাইল্লা কথা বলো। তিতলি তাসনুবা তৌসিফ নিয়ে এসেছে বিয়ের সব জিনিসপত্র। তাজদারকে দেখিয়েছে। আনার সময় সব ঠিকঠাক আছে দেখে তাজদার অনুমতি দিল। তাসনুবা এসেছে দেখে সবাই একে অপরের দিকে তাকিয়ে বিড়বিড় করলো কিছু একটা। শাহিদা বেগম বললেন, কি এক ঝামেলা পাকিয়ে দিল মেয়েটা, এত ডেয়ারিং মেয়ে। তাসনুবা দাঁড়ায়নি, ব্যাগগুলো রেখে সোজা বেরিয়ে গিয়েছে। ভাইয়া বলেছে তাই আসতে হয়েছে, নইলে এই বাড়িতে পা রাখারও ইচ্ছে নেই তার। তিতলি আর তৌসিফ চা খেতে খেতে শায়নাকে সবটা বুঝিয়ে দিয়ে চলে এলো। শায়নার ঘরে এসে ভিড় জমালো তার চাচি, চাচাতো বোন, আপা, ভাবি সবাই। বড় আপা সব খুলে খুলে দেখালো সবাইকে। শায়না ঘরের এক কোণে চুপচাপ করে দাঁড়িয়ে আছে। শাহিদা বেগম অবাক চোখে শায়নার দিকে তাকালেন, বললেন, তুই এসব কি করলি? এত দামি দামি জিনিস কিনে নিলি? ওরা তো এখন যা তা বলবে, হাবাতে ঘরের মেয়ে বলবে। শায়না মায়ের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, দেখো মেয়ে কি বলে। এত দামি বিয়ের শাড়ি, লেহেঙ্গা কিনলি, ওরা আবার তোকে 4 ভরি স্বর্ণও দিচ্ছে। একবারই তো দিচ্ছে, সারা জীবনের জন্য চাকরানি নিয়ে যাচ্ছে। একবার সব ঢেলে দিলে মন্দ কি? সারা জীবন আমাকে খোটার তলে রাখতে পারবে, ওদেরই লাভ।
সবাই তার দিকে চেয়ে রইল। দাদিমা বলল, আরে ওদের স্বর্ণ আগে থেকে ছিল, ওখান থেকে দেবে রায়হানের মা। কোটি টাকা আছে ওদের, 10 লাখ খরচ করে বিয়ে করলে ওদের সম্পত্তির এক কোনো নড়বে না। মেয়েটার সামনে ফালতু কথা বইল না। শাহিদা বেগম চুপ করে গেলেন। শাড়ি গয়না সব দেখে খুশি হলেন সবাই। শায়না সব যথাস্থানে রেখে দিচ্ছিল, একে একে ঘর খালি, শুধু দাদিমা আছেন। তিনি ব্যাগ ঘাটতে ঘাটতে বললেন, বাবা গো, বেটা দেখছি ওই সবও কিনেছে। শায়না জানতে চাইল, কি সব? দাদিমা হাসলেন, ওইসব আর কি, বেটা ভালোই জানে বইয়ের আর কি কি লাগতে পারে। শায়না কপাল কুঁচকে বলল, কিসের কথা বলছো? দাদিমা ব্যাগের ভিতরে থাকা অন্তর্বাসার অন্যান্য জিনিসগুলো দেখাতে শায়না জোরে একটা চিৎকার দিল। দাদিমা কোনো মতে ঘর থেকে বেরিয়ে এসে অট্টহাসিতে ফেটে পড়লেন। আফসার সাহেব মাকে হাসতে দেখে বললেন, তুমি ওর পেছনে লেগেছো? দাদিমা হাসতে হাসতে বললেন, তোর মেয়ে আস্ত একটা বজ্জাত। শায়না চেঁচিয়ে চেঁচিয়ে বলল, তুমি আমার সাথে কোনো কথাই বলবে না বুড়ি। মেহেদি পাতা তোলার জন্য বাড়ির সব চাষিদেরকে ডেকে আনা হয়েছে। বরকনের মেহেদি একসাথে তোলা হচ্ছে। শায়নার ভাবি সাবিনার হাতে একটা কুলা, সেখানে একটা মোমবাতি জ্বলছে, কিছু ঘাস, এক মুঠো কয়েকটা খুচরো পয়সা, কিন্তু পান সুপারি আরো কত কি। সাবিনা কুলানি সবার আগে দাঁড়িয়ে রইল। তৌসিফ আর শাওন ক্যামেরা নিয়ে হাজির। শাহিদা বেগম আর রওশনারাকে ঘিরে সবাই হাসি ঠাট্টা করছে। শায়না জানলা দিয়ে সব দেখছে। বড় আপার বিয়ের সময় এভাবে মেহেদি পাতা তোলা হয়েছিল, খুব আনন্দ করেছিল সে। মেহেদি গাছটা শায়নাদের বাড়ির সামনে, বারান্দায় দাঁড়ালে দেখা যায় সবাই একসাথে মেহেদি পাতা তুলতে যাচ্ছে। বাচ্চা কাচ্চারা সাথে সাথে হাঁটছে। শায়না বারান্দায় এসে দাঁড়ালো। দাদিমা বললেন, ঘরে বসে থাকতে মন চাইছে না। কথাটা ঠিক, নিজের বিয়ে, তাই নইলে সে এক দৌড়ে চলে যেত সেখানে। হঠাৎ পাশ ফিরতে সে দেখলো ওই বাড়ির বারান্দায় তাজদার দাঁড়িয়ে আছে, হাতে ফোন। শায়নার হাতে তার নতুন ফোনটা। হঠাৎ টুম করে একটা মেসেজ ঢুকলো হোয়াটসঅ্যাপে। গ্রুপে এসেছে মেসেজটা। শায়না হোয়াটসঅ্যাপে ঢুকতে দেখলো মেহেদি পরা মেয়েলি হাত, হাতের তালুতে বরের নামে প্রথম অক্ষর। শায়না মেসেজটা দেখে কপাল কুঞ্চিত করে তাজদারের দিকে তাকালো। তাজদার ফোনে চোখ ডুবিয়ে রেখে হেঁটে হেঁটে বারান্দা ছাড়লো। শায়না বিড়বিড় করে বলল, জীবনেও লিখবো না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।